বাংলায় ভোট হচ্ছে নাকি অপারেশন বেঙ্গল হচ্ছে, এই বিষয়টা নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা হয়ে যাওয়া 2026-এর বিধানসভা নির্বাচন নিয়েই আজকের নিউজ নির্ভীকের এই প্রতিবেদন। বাংলায় ভোট হচ্ছে নাকি অপারেশন বেঙ্গল হচ্ছে? ভারতের যে কোনো মানুষকে যদি প্রশ্ন করা হয় যে ভারতের মধ্যে কোন রাজ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা সবচেয়ে কঠিন, সবচেয়ে দুরূহ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কিছু না ভেবেই এক বাক্যে সবাই তখন উত্তর দেবেন, বলবেন কাশ্মীর। রাজনীতির এবিসি, জঙ্গি কার্যকলাপের সাতকাহন কিংবা সীমান্তের গোলাবারুদের দাপাদাপি নিয়ে বিন্দুমাত্র ওয়াকিবহাল না থাকলেও এক বাক্যে সবাই বলবেন কাশ্মীর। এটা একেবারে বাঁধা ধরা উত্তর। এহেন উপদ্রুত কাশ্মীরেও আমরা দেখেছি গত লোকসভা ভোট সম্পন্ন হয়েছে মাত্র 90,000-এর মতো কেন্দ্রীয় বাহিনী দিয়ে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সহ পুলিশের শীর্ষ পর্যায়ে বিশাল রদবদল হয়েছে, এমন রেকর্ডও কাশ্মীরে কিন্তু নেই, কোথাও নেই, কোনো জেলাতেই নেই। এমনকি পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে 26 জন নিরীহ পর্যটকের হত্যালীলার পরেও সেখানে বড় কোনো প্রশাসনিক রদবদল হয়নি, রদবদল করা হয়নি। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি তো কোন ছাড়, নিচুতলায় থানা লেভেলে নাম কাউ আসতে সেখানে রদবদল হয়েছিল মাত্র কাশ্মীরে। কাশ্মীরের পহেলগাঁওয়ের পৈশাচিক হত্যাকাণ্ডের 5 বছর আগে মনে করে দেখুন, কাশ্মীর থেকে যখন 370 ধারার বিলুপ্তির করা হয়েছিল সেই সময়ও লাখখানেক কেন্দ্রীয় বাহিনী ছিল যথেষ্ট। আর বাংলায় কি হচ্ছে? পশ্চিমবঙ্গের ভোট যেন অপারেশন সিন্দুরের চেয়েও বড় কোনো যুদ্ধ। মাঝে মাঝে মনে হচ্ছে হিন্দু পাকিস্তানের হাতে আক্রান্ত হচ্ছে বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি। খুব দুঃখের সঙ্গেই এই কথাটা বলতে হচ্ছে, কিন্তু এটাই আজকের বাস্তব। বিশ্বের স্বঘোষিত বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি নিজেকে হিন্দুত্বের একছত্র রক্ষাকর্তা, একছত্র ঠিকাদার হিসেবেই গত 46 বছর প্রজেক্ট করে এসেছে। আর গত 12 বছরে রথযাত্রা থেকে মন্দির নির্মাণ, পদে পদে সাম্প্রদায়িক মেরুকরণের অস্ত্রে শান দিয়ে ক্ষমতায় টিকে থাকার সহজ রসায়ন আয়ত্ত করেছেন গুজরাটের মসিহা, যার রাজনৈতিক উত্থান হয়েছিল গোধরা পরবর্তী দাঙ্গা হাঙ্গামার হাত ধরে। সেই তাঁর নেতৃত্বে দেশ কতটা এগিয়েছে জানি না, তবে মোদিজি কিন্তু জীবনে অনেক কিছু পেয়েছেন। কিন্তু একটাই আক্ষেপ তাঁর, বাংলায় প্রতিবারই তিনি বিগ জিরো পেয়েছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ালে ধাক্কা খেয়ে আছড়ে পড়েছে মোদির যাবতীয় পরিকল্পনা। সেই কারণেই এবার অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে এবারের ঢাকঢোল বাজিয়ে এই 2026-এর বিধানসভা নির্বাচনে। রাজ্যপাল থেকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, প্রথম সারির আমলা, জেলা শাসক, এসপি পর্যন্ত প্রশাসনের কোনো অংশকেই ছাড়া হচ্ছে না, ছাড়া হয়নি, ছাড়া হচ্ছে না, বদলে দেওয়া হয়েছে, খোল নলছে। বহির্শক্তি নয়, নরেন্দ্র মোদীর শাসনে দেশেরই একটা অঙ্গরাজ্যের বিরুদ্ধে বিজেপি এবং বিজেপির বশংবদ নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধের নাম নিশ্চিতভাবেই বলা যায় অপারেশন বেঙ্গল। ধর্মনিরপেক্ষ ভারতের ঐতিহ্যকে বিসর্জন দিয়ে স্বার্থপর হিন্দু রাষ্ট্রে অবনমনের গেরুয়া চক্রান্তের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একা, মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা উত্তর ভারতের সেরা স্ট্রিট ফাইটার বলা হয় তাকে। আপনি মানুন চাই না মানুন, এটাই কিন্তু সত্য, আজকের দিনের কঠিন সত্য। উত্তর ভারতে সামান্য কয়েকটা রাজ্য ছাড়া অধিকাংশ প্রদেশেই এখন নিরঙ্কুশ গেরুয়া শক্তি। পূর্ব ভারতও প্রায় বিজেপির হাতের মুঠোয়, বাকি আছে শুধু বাংলা। তাই আমাদের পশ্চিমবঙ্গ দখলের এত তাগিদ বিজেপির, নরেন্দ্র মোদীর, অমিত শাহের। নরেন্দ্র মোদী আর অমিত শাহের যেন আর তর সইছে না। কেন্দ্রীয় এজেন্সির দৌরাত্ম্য, ঝাঁকে ঝাঁকে বাহিনীর ভারী বুটের আওয়াজ, এসআইআর,
এবং শীর্ষ স্তরের আমলাদের বদলি সব মিলিয়ে বহুমাত্রিক এই যুদ্ধটা শুধু এপ্রিলের ক্লাইম্যাক্সের অপেক্ষায় রয়েছে। বাংলায় খাতায় কলমে পুলিশ বাহিনীর সক্রিয় সদস্য কত জানেন? সক্রিয় সদস্য সংখ্যা 1,14,000-এর মতো, আর নির্বাচন কমিশন পাঠাচ্ছে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত সেটাই ঠিক আছে। তবে নির্বাচন কমিশনের অন্দরে কান পাতলেই কিন্তু শোনা যাচ্ছে প্রয়োজনে 2.5 লাখের পরও অতিরিক্ত আধা সেনা পাঠাতে কার্পণ্য করবে না নির্বাচন কমিশন। যদি বঙ্গের সংগঠন শূন্য বিজেপির দরকার হয় তাও পাঠাবে নির্বাচন কমিশন, বিজেপির ইচ্ছা মতো, বিজেপির দরকার মতো। দেখে শুনে মনে হচ্ছে একমাত্র বাংলাতেই ভোট হচ্ছে এবং এখানকার সবাই হচ্ছে সমাজ বিরোধী, কেউ ভালো নয়। ভোটের সময় পশ্চিমবঙ্গের সব বুথ দখল হয়ে যায়। ঘুরিয়ে এটাই বলতে চায় বাংলা বিরোধী বিজেপি এবং বিজেপির বশংবদ জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন। এটা বাংলা এবং বাঙালির অপমান নয়? সারা দেশে আধা সেনা আছে 10 লক্ষের মতো, আর সেনা আছে 14 লক্ষ। এগুলো আপনারা হয়তো অনেকেই জানেন। তো সেই আধা সেনার 25% শুধু একটা রাজ্যে মোতায়েন হবে, এই পশ্চিমবঙ্গে মোতায়েন হবে আমাদের রাজ্যে এই ভোটের সময়। জাতীয় অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো NCRBর রিপোর্টের সঙ্গে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কখনো কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। হচ্ছে কি নাকি এটাও নরেন্দ্র মোদী অমিত শাহের নির্মম জুমলার আর একটা নিকৃষ্ট উদাহরণ? উত্তর আপনারা দিন। ফল ঘোষণা পর্যন্ত তর সইছে না। যেটা বললাম, আগামী 4 মে যুদ্ধের পরিণাম ঘোষণার অনেক আগে থেকেই প্রশাসনের খোল নলচে গোড়া থেকে টেনে উপড়ে ফেলার কাজ শুরু হয়েছে। পার্থক্য শুধু একটাই, অপারেশন সিন্দুরের মতো এই যুদ্ধের ফলাফল দূর আমেরিকায় বসে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা করবেন না, করবে নরেন্দ্র মোদী আর অমিত শাহের একান্ত অনুগত নির্বাচন কমিশন। রাফাল নামাতে হবে না, কিন্তু রক্তাক্ত হবে বাংলা এবং বাঙালির হৃদয়। তো এই সংঘাতকে যুদ্ধের মানবিক রীতি অমান্য করে বাংলায় হানাদারি চালানো ছাড়া আর কি বলা যায়? কি বলতে পারি আর একে? শুধু তো পশ্চিমবঙ্গে ভোটটা হচ্ছে না, বলুন তো, একসঙ্গে তামিলনাড়ুতেও ভোট হচ্ছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে অসম, তামিলনাড়ু, কেরল এবং পন্ডিচেরিতেও। কিন্তু এসআইআর পর্বে কোথাও কি 60 লক্ষ ভোটারের ভাগ্য ঝুলেছিল? 60 লক্ষ ভোটারের ভাগ্য ঝুলেছিল কোথাও, বলুন তো? ভোটের শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকায় সকলের নাম থাকবে কিনা তা নিয়ে আতঙ্ক কাটছে না। অনেক কেঁদে কোকিয়ে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়ে যাবে আজ সোমবার, এইটা মনে করা হচ্ছে। আজ 23শে মার্চ সোমবার। তারপরেও বিচারাধীন মানে আন্ডার অ্যাডজুডিকেশনে অন্তত 32 লক্ষ নির্বাচকের ভাগ্য ঝুলে থাকবে। কবে বিচারাধীন 60 লক্ষ মানুষের সকলের ভাগ্যের নিষ্পত্তি হবে তা ভগবানেরও অজানা। এবার আসি বদলি প্রসঙ্গে। বলুন তো, অসম, তামিলনাড়ু, কেরলে সবাই সাধু আর পশ্চিমবঙ্গে সবাই অসাধু। ওখানে কতজন আমলা বদলি হয়েছেন বিগত 1 সপ্তাহে? কত কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগেই নেমে গিয়েছে কেন্দ্রের শাসক দলের স্বার্থ রক্ষা করতে? মনে রাখবেন, দেশের সাংবিধানিক সংস্থা যখন কোনো অঙ্গরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন আকাশপথে বোমাবর্ষণ না হলেও, রাফাল না উড়লেও মাটিতে কিন্তু বারুদের গন্ধ মোমো করে। প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী, দেদার অর্থ আর নরেন্দ্র মোদী অমিত শাহের হাওয়াই জাহাজের, উড়োজাহাজের, এরোপ্লেনের ধুলোয় পদ্ম কি ফুটবে কাকদ্বীপ থেকে কোচবিহারে? এই যুদ্ধে যে প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনের কাছে নেই। আসি এবার সেই প্রসঙ্গে। 21 সালে কোভিডের থাবায় যখন সব মানুষ ঘরবন্দি, চাকুরিজীবীরা ওয়ার্ক ফ্রম হোম করছেন, তখন কদফায় ভোট হয়েছিল মনে আছে? দ্বিতীয় ওয়েভের ধাক্কায় 21 সালে মানুষ যখন রেমডিসিভির, আইভারমেকটিন, মন্টেক এলসি সহ হরেক কিসিমের ওষুধের খোঁজে হন্যে, তখন এ রাজ্যে নির্বাচন কমিশন ভোট করিয়েছিল 8 দফায়। মনে আছে আপনাদের? 26শে ফেব্রুয়ারি ভোট ঘোষণা হয়েছিল। 34 দিন ধরে চলেছিল বিভিন্ন জেলায় ভোট গ্রহণ প্রক্রিয়া। 27শে মার্চ থেকে শুরু করে শেষ দফার ভোট হয়েছিল 29শে এপ্রিল পর্যন্ত। আর এবার প্যান্ডেমিক নেই, ঘরবন্দি থাকার সেই আতঙ্কও কাজ করছে না, কিন্তু ভোট মাত্র 2 দফায়, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। কারণ এসআইআর বিভ্রাট এবং গেরুয়া দলের মর্জি।
24-এর লোকসভা ভোট হয়েছিল 7 দফায় 44 দিন ধরে, 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত। এই একটা তথ্য থেকেই পরিষ্কার যে পশ্চিমবঙ্গে নিরাপত্তার প্রয়োজনে নয়, এমনকি কেন্দ্রীয় বাহিনীর অপ্রতুলতার কারণেও নয়, সম্পূর্ণ কেন্দ্রীয় শাসকের খামখেয়ালিপনার অসুখে আক্রান্ত হয়েই পশ্চিমবঙ্গে একবার এক এক রকম স্টাইলে ভোট সম্পন্ন করছে নির্বাচন কমিশন। বাংলার রাজনৈতিক ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং তার দোসর নির্বাচন কমিশন। কে জানে পরের বার কোনো নতুন ভ্যানিশ কুমার 1 দফাতেও নির্বাচন করতে পারেন, আবার 9 দফার শরণাপন্নও হতে পারেন, কে জানে? কেউ জানেন না। 2031 সালে বিজেপির কি নির্দেশ হবে তা ভগবানেরও অজানা। যে ভয়ঙ্কর শক্তি আজ বাংলা দখলে মরিয়া, শেষ 5 বছরে বিরোধী দল হিসাবে তারা একটাও গণ আন্দোলন করেনি। আরজিকর আন্দোলন করেছে বামপন্থীরা। বিজেপি শুধু রাজ্যে হিন্দু মুসলমান বিষ ছড়িয়েছে, সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছে। এরা 5 বছর ধরে শুধু এই কাজটাই করেছে। এ রাজ্যে গেরুয়া শক্তির রাজনৈতিকভাবে ক্ষমতার কাছাকাছি আসা মানে আরএসএসের বিভাজনের ভিত পোক্ত হওয়া এবং সমাজে ভাগবাঁটোয়ারা এবং ঘৃণার চাষ বৃদ্ধি পাওয়া। সমাজের সব স্তরের মানুষকে বুঝতে হবে বিজেপিকে ভোট দেওয়া মানে বাইনারির রাজনীতিকে শক্ত করা এবং সমাজকে টুকরো টুকরো করার ঐতিহাসিক কলঙ্কের দায় নিজেদের ঘাড়ে নেয়া। আজকের শপথ তাই একটাই শপথ নিতে হবে আমাদের, ধর্মনিরপেক্ষ বাংলাকে রক্ষা করুন, না হলে নিঃশ্বাস নেওয়ার সুযোগটাও কিন্তু থাকবে না। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরো ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।